আর যখন মহিলারা অসম্মানিত হয়, আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ভিভিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয়ে বিতরণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মাড়ি থাকা উচিত না দাঁতে। দর্শক বুঝতে পারছেন বিষয়টা কোত্থেকে কি হয়েছে? বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই যে যাকে দেখতে পাচ্ছেন, যার মুখটা ঝাপসা করে দেওয়া হয়েছে, উনি হচ্ছেন ওই নির্যাতিতা যিনি রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তার চাকরির প্রমোশনের কথা বলে তার সঙ্গে নাকি শ্লীলতাহানি করা হয়েছে, একবার না দুবার। তো সেটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী এই সব কথা বলেছেন। আমরা গতকাল থেকেই বলছিলাম যে যে অভিযোগটা সামনে আনা হয়েছে এবং এমন একটা সময়ে আনা হয়েছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে ঢুকছেন, ঠিক তার আগে। এবং ওই মহিলা অভিযোগপত্রে বলেছেন যে এর আগেও ঘটনা ঘটেছে, এটা দ্বিতীয়বার। তো যার সঙ্গে এর আগেও মাননীয় রাজ্যপাল এই ঘটনা ঘটিয়েছেন বলে উনি বলছেন, তারপরেও ওনার ডাকে সাড়া দিয়ে ফের যাওয়া রাজ্যপালের কাছে, এটাই বা কি করে হয়? এই প্রশ্ন আমাদের মনের মধ্যে জেগেছে। এবং ওই অভিযোগপত্রে শেষের দিকে যে কথাটা লেখা হয়েছে যে উনি একজন সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলেন, যেহেতু আগে এরকম একটা ঘটনা ঘটেছে সেই জন্য। তো কনফারেন্স রুমে নাকি কথা হচ্ছিল, তারপরে সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলেন রাজ্যপাল, উনি একা হয়ে যান এবং তখন ওনাকে কিছু ওই চাকরি বাকরির কিছু কথা বলা হয়, বলার পরে বলা হয় যে রাতে ফোন করব, কাউকে বলবেন না। রাতে ফোন করার কথাটা উনি নাকি প্রত্যাখ্যান করেন এবং তারপরেই নাকি ওনার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছেন রাজ্যপাল, এমনটাই শেষ অংশের লেখা। আমি বলেছিলাম দর্শক যে মানুষ এত অবুঝ বা এত উত্তেজনা যখন উনি প্রত্যাখ্যান করছেন যে না ফোন করবেন না, তারপরেও এতটা সাহস নিয়ে গায়ের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজ্যপাল। মনে প্রশ্ন জেগেছিল অভিযোগের বয়ানগুলো শুনে। এবং এরই মধ্যে অভিযোগকারিনীর ভিডিও সামনে এসছে, তার বক্তব্য, কাকে ফোন করছেন, পুলিশেরই কাউকে ফোন করছিলেন মনে হয়, পাশে একজন সিভিক ভলেন্টিয়ার বসে রয়েছেন। তো এই ভিডিও উঠলো, অডিও শোনা গেল, সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল করা হলো।
এগুলোই বা কেন, এই প্রশ্ন আমাদের মনের মধ্যে জেগেছে। কারণ আমরা জানি যে রাজ্যপালের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হয় না, সংবিধান সেটা মানে পারমিট করে না। সংবিধান বলেছে রাজ্যপাল থাকাকালীন কারো বিরুদ্ধে কোনো আইনি প্রসেস করা যায় না, যখন তিনি থাকবেন না তখন করা যেতে পারে। তো যখন এটা আমরা সবাই জানি, তারপরেও পুলিশ তদন্ত শুরু করছে, এই সব করছে, এই যে আবার সব ভিডিও টিডিও কি করে সামনে এলো, কেন এলো, এই ভিডিও সামনে আনার আসল উদ্দেশ্য কি? তাহলে কিছু একটা ইস্যু ক্রিয়েট করা, রাজ্যপালের ইমেজে কালি লাগিয়ে অন্য কোনো স্বার্থ পূরণ করা, স্বার্থ সিদ্ধি করা। যেহেতু সন্দেশখালিতে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে বিরোধীরা সরব হচ্ছে, সেই জন্য এটা একটা কাউন্টার, একটা বড় ইস্যু ক্রিয়েট করা প্রধানমন্ত্রী আসার আগে, এবং এটা নিয়ে প্রধানমন্ত্রীকেও দাগা যাবে যেহেতু উনি রাজভবনে আসছেন, ঠিক তার আগে এরকম একটা কিছু সামনে এনে পলিটিক্যাল স্বার্থ পূরণ করা। সেই জন্য কি এইসব ছক? কারণ রাজ্যপালের বিরুদ্ধে আইনি প্রসেস হয় না, তারপরেও পুলিশ উদ্যোগী ভূমিকা নিচ্ছে। এবং এইসব ভিডিও, এই ভিডিও কাদের ভিডিও? এটা তো রিপোর্টার ক্যামেরা করে, কোনো রিপোর্টার বা ক্যামেরাম্যান এটা তুলেছেন, এটা তো বিশ্বাস করা যায় না। এমন একটা ভিডিও মনে হচ্ছে কোনো একটা ভালো এই জায়গা, পুলিশি বা সিকিউর জায়গাতে বসে ছবিটা তোলা হয়েছে, নিশ্চিন্তে ভিডিও তৈরি করা হয়েছে। তো এই ভিডিও সামনে এনে ছড়ানো, এবং মুখ্যমন্ত্রী বলছেন আমি ভিডিও পেয়েছি, ওনাকে বা কে ভিডিও পাঠালেন, কোন ভিডিও পাঠালেন কান্নাকাটির? তো বিষয়টা কি? প্রশ্ন দর্শক ছিল মনের মধ্যে আমাদের, যে তাহলে কি এটা কোনো প্ল্যানিং? এটা কোনো প্ল্যানিং? ওই যেহেতু বাংলাতে নারী নির্যাতন নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, সেই জন্য কি এটা কাউন্টার? এখন তো নাজেহাল অবস্থা শাসকের, দেখতেই পাচ্ছেন চারিদিকে একটাই আওয়াজ, যাচ্ছে তৃণমূল, যাচ্ছে তৃণমূল। তো সেই জন্য কি মরিয়া হয়ে এইসব করে বাঁচার চেষ্টা হচ্ছে কাউন্টার করে? প্রশ্ন ছিল। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যেভাবে উনি প্রচার সভাতে বক্তব্য রেখেছেন, একেবারে প্রধানমন্ত্রীকে টার্গেট করে, দাঁত নাকি থাকার কথা নয় মুখে, মাড়ি খুলে পড়ে যাওয়া উচিত, কি মাড়ি থাকার কথা নয়, দাঁত খুলে পড়ে যাওয়া উচিত, যেভাবে উনি আক্রমণটা সানিয়েছেন, যেভাবে এটা নিয়ে সরব হয়েছেন দর্শক, যেটা ভাবছিলাম গতকাল থেকে, যেন সেটাই মনে হচ্ছে যে এটা একটা কৌশল, ষড়যন্ত্র, জাস্ট কাউন্টার করার জন্য। সন্দেশখালি বা এইসব কাণ্ড যেসব ঘটেছে, সেটাকে জাস্ট কাউন্টার করার জন্য এটা একটা কৌশল, এবং সেই মতোই একটা টাইমিং, ঠিক যখন প্রধানমন্ত্রী আসবেন, ঢুকবেন, তার আগে প্রকাশ্যে আনো, তাহলে এটা নিয়ে প্রধানমন্ত্রীকে দাগা যাবে। আপনি তো এসেছিলেন, কই কিছু বলেছেন, দাগা যাবে, এই সব করো। আমার কোথাও মনে হচ্ছে যেটা আমরা ভাবছিলাম, আজকে মুখ্যমন্ত্রীর যা বয়ান মিলে যাচ্ছে, মনে হচ্ছে ওটাই। তা না হলে মুখ্যমন্ত্রী কেমন বলছেন দেখুন, যে ভিডিও দেখে আমার হৃদয়টা, কি বললেন না, ভারাক্রান্তটা ভেঙে পড়া, কি একটা বললেন, মানে খুব কেঁদেছে। এই মহিলার ভিডিওটা দেখে খুব প্রাণটা কেঁদে উঠেছে, এটা বলার চেষ্টা করছেন। খুব ভালো, মহিলাদের উপরে নির্যাতন হলে প্রাণ কেঁদে উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, রাজভবনের অভিযোগকারিনীর অভিযোগটা শুনে ওই গায়ে হাত দেওয়ার চেষ্টা, লাস্টের অংশে দেখেছি অভিযোগপত্রের চেষ্টা বলেছেন, গায়ে হাত দেওয়ার চেষ্টা, তাতে আপনার খুব কষ্ট হয়েছে, হৃদয়টা কেঁদে উঠেছে। আর সন্দেশখালীর মহিলারা যখন বলছিলেন কাঁদতে কাঁদতে, পরের দিকে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন যে আমাদেরকে মধ্যরাতে পিঠে করতে ডাকা হতো পার্টি অফিসে, তারপর চলতো নির্যাতন, ভোরের দিকে ছাড়া হতো। কখনো কাঁদতে কাঁদতে বলেছেন, কখনো ক্ষোভের জায়গা থেকে বলেছেন। কিন্তু মহিলাদের যন্ত্রণার কথা উঠে এসছে, অনেকবার উঠে এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী, সেই কথাগুলো শুনে আপনার হৃদয়টা কাঁদেনি? তারাও তো মহিলা, তারাও মহিলা, তো সেটা শুনে আপনার হৃদয়টা কাঁদেনি? কই আপনার তো এটা নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে কোথাও তো কোনো কিছু বলতে শুনিনি। আজকে এই মহিলার কান্না দেখে আপনার খুব কষ্ট হয়েছে, খুব ভালো কথা, আপনি মানবিক, মমতা নাম, খুব কষ্ট হয়েছে, গর্জে উঠেছেন আজকে চিৎকার করে, এমন গর্জাচ্ছিলেন যেন মনে হচ্ছে ঝাঁপ দিয়ে দেবেন, এমন করছিলেন ঝপাং করে। যাই হোক, সেটা করেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালীর মহিলারা যখন পিঠে খাওয়ানো নিয়ে এতটা গর্জন করছিলেন, ক্ষোভ প্রকাশ করছিলেন, কাঁদছিলেন, তখন একবারও আপনার হৃদয়টা কেঁদে ওঠেনি? কই আপনার তো প্রতিবাদ শুনিনি। তখন শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগটা ছিল বলে
সেই জন্য হৃদয়টা কাঁদেনি। আর এটা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, বিরাট পাপী একজন রাজ্যপাল, সেই জন্য কেঁদে উঠেছে, নাকি নিশানা অন্য জায়গায়, মোদিকে দুষতে হবে? কি বিষয়টা? যদিও উনি আবার বলছেন আমি কিছু ঘটতে দিইনি। আপনি আর কি ঘটতে দেবেন? আপনার সাহারাতেই তো সবকিছু হয়েছে, আপনি তো স্বীকার করবেন না। আপনি ঘটতে দেন না, অথচ আপনার পুলিশ এই শ্লীলতাহানি, এইসব অ্যাটেম্প টু রেপ, এইসব বিষয়ে অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করে দিয়েছে। আপনি বলছেন কিছু ঘটতে দিইনি। পরে তো এখন সিবিআই বিষয়টা দেখছে, কিন্তু পুলিশের তো অভিযোগটা তো হয়েছে। পুলিশের তো অভিযোগটা হয়েছে, অভিযোগ তো একাধিক ছিল। পুলিশের তো অভিযোগটা হয়েছে এবং পুলিশ তদন্তও শুরু করেছে। অ্যারেস্টের যে বিষয়গুলো সেগুলো সামনে এসছে, তাহলে সেগুলো কেন করেছে? আপনি বলছেন কিছু করতে দিইনি মহিলাদের ওপরে, ওটা জমি জায়গার ব্যাপার। কি করে বলছেন কথা? কি কথা বলছেন একটু তো শুন, নিজে একবার ভেবে দেখুন কি বলছি। শুধু গাজোয়ারি করে যাবেন, আবার বলছেন আমার কাছে হাজারটা এরকম কেস এসেছে বলিনি। আপনি কি পুলিশ মন্ত্রী? একজন মেয়ের কান্নার ভিডিও পেয়েছেন, আপনার হৃদয়টা কেঁদে উঠলো, আর আপনি এদিকে বলছেন হাজারটা এরকম অভিযোগ আছে আমি কিছু করিনি। আপনি কি মুখ্যমন্ত্রী, কি পুলিশ মন্ত্রী যে আপনি সেগুলোর কোনো ব্যবস্থা নেন না, শুধু এই ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছেন? রাজ্যপালের বিরুদ্ধে বলে এইসব করে করছেন নাকি? নাকি রাজ্যপালের বিরুদ্ধে হাজারটা এসছে? তো কোথায় সেই অভিযোগ? আপনি তো পুলিশ মন্ত্রী, কি করে কথা বলছেন যে হাজারটা এসছে? তো এসছে তাহলে সব কটারই অ্যাকশন নিন। আপনার তো অ্যাকশনটা নেওয়া তো উচিত ছিল সব কটাতে। আপনার কাছে তো সবাই সমান হবেন যত অভিযোগ আসবে। আবার বলছেন হাজারটা এসেছিল, আছে তো নিন অ্যাকশন হাজারটাতে। শুধু গল্প শোনাচ্ছেন, একটার পর একটা গল্প শোনাচ্ছেন। দর্শক, আমার কোথাও মনে হচ্ছে যেটা ভাবছিলাম সেটাই। তা না হলে এতটা এইভাবে এত প্রম্পট রিয়াকশন আজকের মধ্যে এটা হতো না। এ রেডি ছিল যে পরদিন বলবো, আগের দিনে বিষয়টা সামনে নিয়ে চলে আসো, পরদিন বলবো। জানি না ওই মহিলাকে কি বলা হয়েছে, যে ওখানে চাকরি করতে তো হবে না, যাবেন না, তো বলা হয়েছে যাবো না। জানি না ওনাকে আবার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা কোনো চাকরির। আমরা নজর রাখবো, ওই মহিলার দিকে নজর রাখবো। মহিলার একদিন না একদিন সত্য সামনে আসবেই। ওই মহিলাকে কি বলা হয়েছে, কি কেন তিনি এতটা এইভাবে অভিযোগটা করছেন, পেছনে কোনো তাদের তরফ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা, সেটাও আমাদেরকে নজর রাখতে হবে, দেখতে হবে। একটু ব্যাকগ্রাউন্ডটা, উনি তো জেলার নাম বলে দিলেন, কোন জেলার মেয়ে, সে আমরা পরে পরে জানতে পারবো, সময় আসবে, সত্য সামনে আসবে। কারণ এখানে যে কত প্ল্যানিং হয়, কত ষড়যন্ত্র হয়, মহিলা কেস দিয়ে কত মানুষকে জব্দ করার চেষ্টা হয়, সেটা আমরা জানি। আমি তো নিজে ভুক্তভোগী, আমি তো কালকেই বলেছি আমার নামে অ্যাটেম্প টু রেপ কেস দেওয়া হয়েছিল, আমি খালাস হয়ে গেছি। পরে সেই মহিলা নিজেই অস্বীকার করেছেন যে আমি তো ওনাকে চিনি না, আমার কথা বলা হয়েছে। দেখবো আগামী দিনে কি দাঁড়াচ্ছে। আর জানি না যদি কারো পাল্লায় পড়ে এই মহিলা এইভাবে অভিযোগ করে থাকেন, তাহলে বলবো ভুল জায়গায় পা দিয়ে ফেলেছেন, ভুল লোকজনদের পাল্লাতে পা দিয়ে ফেলেছেন। আমি এখনো পুরোপুরি অস্বীকারের ব্যাপারটাতে আসছি না। উনি অভিযোগ করেছেন, আমরা মহিলাদের অভিযোগকে গুরুত্ব দিই, সিদ্ধান্তে আসি না, এত এরকম আমরা করি না। তবু আমাদের মনে যেহেতু প্রশ্ন জাগছে, সেই জন্য কথাগুলো বলছি। তো দর্শক, যা বলার বলবেন। আমি শুধু শেষে রাজ্যপালের একটা অডিও বার্তা আপনাদেরকে শুনিয়ে শেষ করব। রাজ্যপাল একটা অডিও বার্তা ছেড়েছেন এই ঘটনার পরে। উনি কি বলেছেন এই প্রসঙ্গে আমি দর্শক আপনাদেরকে একটু শুনিয়ে শেষ করব। উনিও রিয়াকশন দিয়েছেন, তো উনি কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে একবার জাস্ট শোনাবো। Dear members of the Raj Bhavan staff, I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. I understand, my friends, there is more in the offing. But one thing is clear. None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. Character assassination is a last resort of a failing malevolence. Those who engineer these filthy narratives are totally moribund character. Now, I have information, this is very important. Now I have information, my very dear friends,
that a more sinister plot has been hatched in the Raj Bhavan. We know the characters chosen for this. Beware. I will not be surprised if I am blamed for the Bengal famine of 1943 or the infamous great Calcutta killings of 1946. That is the nature of the political forces working in the state. Please take it from me. I don't come to Bengal to relax for rest and recuperation. I didn't come to Bengal to walk on the level ground. I know Bengal is an uphill task. I'm scaling the mountain. People's love drive me and motivate me. I'm not surprised. I was briefed about what I can expect in Bengal from certain political parties. I have braved many storms. I tell the political party that is plotting against me, this is no storm. This is only storm in a teacup. Do not be surprised if you realize I am the storm. At least now, the politicos should have realized I would like to be the captain of the storm, not captain of the calm. Bring out all the weapons from your armory. Use it against me. I'm willing. I'm prepared. Sorry, my detractors. I have learned the lessons to fight, not flight. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. I'm willing to receive it. I'm only assuring my brothers and sisters of Bengal. Hey Lodai, Ami Lodbo. Hey Lodai, Ami Lodbo. I shall continue my fight for the dignity and respect of my brothers and sisters of Bengal. শুনলেন দর্শক, উনি বললেন যে এই লড়াই আমি লড়ব, এবং চরিত্র হননের এসব চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে পলিটিক্যাল ফায়দা তোলার জন্য, এবং আরো অনেক কিছু ঘটতে পারে তেমনও মনে করছেন, আরো নোংরামো হতে পারে, তার সম্পর্কে আরো সব অনেক কিছু অভিযোগ আনা হতে পারে, এই সবও উনি ফিল করছেন, অনেক নাকি প্ল্যানিং চলছে। তবে উনি এই লড়াই লড়বেন এটাও উনি কিন্তু বলেছেন। দর্শক, দেখা যাক শেষটা কি হয়। তবে আমি আবারও বলবো শেষে যে মাননীয় রাজ্যপাল মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে চলুন। আর এইভাবে এই কেসটা আনার পেছনে, অভিযোগটা আনার পেছনে আমি আরো একটা কারণ দেখছি দর্শক, এই মহিলা গঠিত কাউন্টার করা ছাড়াও। আমি সেটা নিয়ে পরবর্তী সময়ে একটা ব্যাখ্যাতে আসব। রাজ্যপালকে দমানোর বা রাজ্যপালকে ভয় দেখানোর আরো একটা কারণ হতে পারে, আমি সেটা নিয়ে পরে আসব। দর্শক, যা বুঝলেন মুখ্যমন্ত্রীর কথা শুনে, বা কি বুঝলেন বলবেন আপনারা। যেটা আমি বলছি সেটাই কি, নাকি সত্যি ঘটনা ঘটেছে? নিশ্চয়ই আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।